স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নির্মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং সময় দিয়েছেন। দর্শক, আমাদের কিন্তু নানা খবরের ভিড়ে অতিথিরাও কিন্তু পর্যায়ক্রমে যুক্ত হয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম খুব একটা হবে না। ফজলে হুদা বাবুল বিএনপির দলীয় সংসদ সদস্য এবং আছে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। আমরা যদি শহীদুল ইসলাম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। দিনভর একটি আলোচনা, রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, আপনার কাছ থেকে যদি এই বিষয়টি বিশ্লেষণ শুনি। আসলে এটা প্রথম আসে যে আমাদের একটি পত্রিকায় বলা হয় যে উনি তার লন্ডন সফরের সময় একজন নেত্রীর সাথে ফোনে কথা বলেছেন, যিনি একটি নিষিদ্ধ দলের নেত্রী, এবং এ কারণে মানে তাকে হয়তো পদত্যাগ করতে হতে পারে, এ ধরনের একটা কথা আসে। তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, এই বিষয়ে নানা ধরনের স্পেকুলেশন চলতে থাকে, এবং রয়টার্স যখন বলে যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, তখন আমাদেরকে এটাকে সিরিয়াসলি নেওয়াই মানে ভালো আর কি। আরও একটা বিষয় ইঙ্গিতপূর্ণ যে স্পিকার তো বাইরে ছিলেন, তিনি সফর সংক্ষিপ্ত করে ফেরত আসছেন। স্পিকার কখন সফর সংক্ষিপ্ত করে ফেরত আসেন, যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে তো একজনকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, তো অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে স্পিকারকে, এটা একটা ইঙ্গিত আর কি। আচ্ছা, তারপরে সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি পরবর্তী কে হবেন। এখন রাষ্ট্রপতি যদিও বলেছেন যে এই বিষয়টি তার কল্পনার বাইরে, কিন্তু সমস্ত আলামতগুলোকে মানে আমরা যদি মিলাই তাহলে আমরা দেখা যাচ্ছে যে সরকার হয়তো চাচ্ছে না যে রাষ্ট্রপতি থাকুক, এবং তাদের কাছে হয়তো এমন কিছু আছে যে রাষ্ট্রপতিকে হয়তো তারা রাখতে চাচ্ছেন না, এবং রাষ্ট্রপতি সসম্মানে যাতে চলে যান সেই বিষয়টা তারা ভাবছেন। আমরা এটাও দেখেছি যে আপনাদেরই রিপোর্ট মানে ৭১-এর, যে অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এখন শুক্রবারের কথা বলা হয়েছে, আবার এটাও বলা হচ্ছে যে শনিবারও এটা হতে পারে। তা যাই হোক, এই বিষয়টা তো একটা সিরিয়াস ব্যাপার যে বাংলাদেশের রাষ্ট্রপতি তার আরও কিছুদিন মেয়াদ ছিল। এর আগে আমরা ডক্টর বদরুদ্দোজা চৌধুরী যখন ছিলেন রাষ্ট্রপতি, তাকে আমরা পদত্যাগে এরকম একটা মানে অভিশংসন করতে দেখেছি। তো এই বিষয়টি নিয়ে তো এর আগে আপনার এনসিপি যখন ছিল না বা তা তৈরি হলো তারপরে, এবং অন্যান্য দল কিন্তু দাবি তুলে এসেছিল ৫ই আগস্টের পর ২৪ সালে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য। তখন তাকে অপসারণ করা হয়নি, তাকে শপথই রাখা হয়েছে। এখন যদি তাকে সরানো হয়, এটা তো একটি বড় বিষয় বই কি। তা আমরা এটা এখানে যে বিএনপির যিনি আছেন সংসদ সদস্য আছেন, তিনি হয়তো এটার বিষয়টা আরেকটু ভালো বলতে পারবেন। আমরা অবশ্যই ফজলে হুদা বাবুলের কাছ থেকে এই প্রসঙ্গে আসতেই চাই। ফজলে হুদা বাবুল, যে প্রসঙ্গটি আপনার কাছে আমি জানতে চাই, যে গণমাধ্যমগুলো বলছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করবার জন্য বা ক্ষমতাটি ছাড়ার জন্য এক ধরনের সরকারের উচ্চ মহল থেকে তার কাছে বার্তা পৌঁছানো হয়েছে। বিষয়টা অনেকটা এরকম, তাকে বাধ্য করা হচ্ছে যে তিনি যেন পদত্যাগ করেন। আসলে কি ধরনের কোনো ঘটনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। আমার সহ আলোচক আবু রুশদ ভাই, উনি লেখক মানুষ, অনেক অভিজ্ঞ এসব বিষয়ে, এবং সহ আলোচক ডক্টর মোস্তফা ফয়সাল, সবাইকে শুভেচ্ছা। তানিয়া আপা, আপনাকেও। যে কথাটা আলোচিত হয়েছে এটা মিডিয়াতেই দেখেছি, আর দলীয় স্ট্যান্ড আমি যদি বলতে আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো কথা দলীয় ফোরামে আলাপ করেননি। আমাদের মাননীয় মহাসচিব দলের এবং এলজিআরডি মিনিস্টার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও কিছু বলেননি এ ব্যাপারে। আইনমন্ত্রীও এই ব্যাপারে কোনো কোথাও বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে একটা কথা বলেছেন। উনি বলেছেন যে, যেটা মিডিয়াতে এসছে, মেইন স্ট্রিম মিডিয়াতে, উনি বলেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়, সেটা স্বাস্থ্যগত কারণে হোক বা তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, এটা তার অধিকার। তবে সরকারের পক্ষ থেকে তাকে এরকম কোনো কথা বলা হয়নি।
এটা উনি খুব ক্লিয়ারলি বলেছেন। কাজে আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই যে সরকারের এই ব্যাপারে এই মুহূর্তে কোনো স্ট্যান্ড নাই। আচ্ছা, মোস্তফা ফয়সাল, পারভেজ, রাষ্ট্রপতির তো যে বিষয়টা আমাদের একজন অতিথি বললেন, এর আগেও তো রাষ্ট্রপতি যাতে না থাকেন তার পদে, এটি নিয়ে তো আলোচনাও বা আপনাদের এক ধরনের দাবিও উঠেছিল। এখন এই মুহূর্তে রাষ্ট্রপতি যখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আসলে ধরে নিতেই পারি, কারণ মোটামুটি এটা সব জায়গা থেকে বলাই হচ্ছে যে তিনি হয়তো তার পদে আর হয়তো থাকছেন না, এরকম একটি আভাস আসলে পুরোপুরি পরিষ্কার হওয়া যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যম তাই বলছে। কি মনে হচ্ছে যে এখন কেন তিনি তার পদ থেকে সরে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আগে কেন নিলেন না? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত সহ-আলোচক মন্ডলী যারা আছেন, দেশ বিদেশে যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসলে রাষ্ট্রপতি যদি পদত্যাগ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম, আমি মনে করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে আসবে কিনা, যে একটা দেশের রাষ্ট্রপতি আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী সরকারি দলে বিএনপি এবং বিরোধী দলে জামাত, এরকম ঘটনা কখনো হয় নাই। এরকম একটা সময় আমরা দেখেছি বাংলাদেশে, গত এটা ইন্টারিম সময় সরকার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এবং এই সরকার গঠিত হওয়ার পর থেকে। তো এরকম হয়তো ভবিষ্যতে হবে না। এখন এটা নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে উনি যেভাবে কথা বলেন, তিনি বলে দিয়েছেন তারা হয়তো জানেন না রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান করতে পারেন। বাট রয়টার্স সহ আন্তর্জাতিক অনেক পত্রিকায় নিউজটা চলে এসেছে, যে নিউজের মাধ্যমে, এবং আমাদের মাননীয় স্পিকার তিনি বিদেশ সফর তৈরি করে দেশে চলে এসেছেন, কারণ সংবিধানের 54 অনুচ্ছেদ অনুসারে এই পদ শূন্য হলে স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হবে, স্বাভাবিকভাবে তার আসাটা জরুরি, তিনি চলে এসেছেন। এই সিমটম গুলো থেকে ধারণা করা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি হয়তো বা যে যে গুঞ্জন চলছে, তিনি লন্ডনে থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিল। ইতিপূর্বে কিন্তু বিরোধী দল থেকে বারবার বলা হয়েছিল যে সে ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনার সাথে পরামর্শ করেছে, তার মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যে এই সরকার থাকা উচিত না, বিপ্লবের পরে অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে এখানে থাকা উচিত ছিল না। কিন্তু সংবিধানের বিভিন্ন জটিলতার কথা বলে বর্তমান যারা সরকারে আছেন তারা এটি অ্যাভয়েড করে গিয়েছেন, কোনোভাবে তারা রাজি হয়নি, যার কারণে রাষ্ট্রপতি সে সময় পদত্যাগ করানো সম্ভব হয় নাই। বাট এখন যে সময়টি চলে আসছে, আমরা মনে করি যে যেহেতু এটা অনেক আলোচনা শুরু হয়েছে, আমাদের কাছে মনে হয়, যদিও রাষ্ট্রপতি বলেছেন ইম্পসিবল, আমি কোনো কথা বলি নাই, শেখ হাসিনার সাথে কোনো যোগাযোগ নাই। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি কিন্তু সরকারের আস্থা অর্জনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে খুব ইতিবাচক কথা বলেছেন, যদিও একসময় নেতিবাচক কথা বলেছিলেন, এবং তার পরিচয় আমরা কিন্তু সবাই জানি। একসময় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, যুবলীগের সভাপতি ছিলেন, বাকশালে তিনি জেলা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, পরে জুডিশিয়ারিতে এসেছেন, এবং 2006 সালের পরে আপনার এই যে 1 সালে যে সরকার এসেছিল, জোট সরকার, তাদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট হয়েছিল অনেকগুলো মামলার, তার একজন গুরুত্বপূর্ণ কৌশলী তিনি ছিলেন। এবং 2011 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যদিও 5 বছর ছিলেন ডিরেক্টর হিসেবে, তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকার অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং ইসলামের সহযোগিতায় ইসলামী ব্যাংক দখল করে ভাইস চেয়ারম্যান হওয়া সহ বিদেশে আপনার তার নাগরিকত্ব নেওয়া, এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। এই অভিযোগের একটা অভিযোগের কারণে তাকে তো পদত্যাগ করা সম্ভব ছিল, বাট যেহেতু সবচেয়ে বড় দল রাজি হয়নি, তাকে সম্ভব হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে এখন আলোচনা শুরু হয়েছে, হয়তোবা বিএনপি তার স্বার্থেই হয়তোবা প্রকাশ্যে কিছু না বললেও আমরা হয়তোবা 2-1 দিনের মধ্যে হয়তো দেখতে পাবো যে সিমটম গুলো চলে আসছে, এটি বলে দিচ্ছে যে হয়তোবা রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে ফজলে হুদা বাবুল, মানে জানতে চাই যে কোনো ধরনের সংকট কি তৈরি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে জনাব আবু রুশদ আছেন, উনি অভিজ্ঞ মানুষ এইসব নিরাপত্তা বিশ্লেষণ এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণে। আমি খুবই নাদান একজন, খুবই ক্ষুদ্র একজন কর্মী বিএনপির। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি যেটা মুখে বলবেন আমাদের ওইটা বিশ্বাস করে যেতে হবে, 1। 2, যেটা আবু রুশদ সাহেব বলেছেন যে এইটা রয়টার্সে এসেছে, কারণ রয়টার্স একটা নির্দিষ্ট দেশ কে পারপাস সার্ভ করে। এখন এই দেশটা তো অনেক রকমের কথা ছড়াইতেও পারে,
কারণ এটা সত্যও হতে পারে, মিথ্যেও হতে পারে। আমি বলছি না কোনটা ঠিক কোনটা বেঠিক, ওই কনক্লুশনে আমি যাব না, কারণ তাদের পারপাস কি এটা হয়তো আমার সহ আলোচক জামাতের ভাই আছেন ডক্টর মোস্তফা ফয়সাল, খুব ভালো বক্তা, সুবক্তা, উনি প্রচুর পড়ালেখা করেন, উনি হয়তো বলতে পারবেন, ওনাদের সাথে আবার অনেক জায়গায় অনেক কানেকশন থাকে। আমরা সাদা চোখে এটুকুই বলতে পারি যেটা আমাদের কাছে প্রমাণিত, আর প্রমাণিত ছাড়া আমরা কোনোটাতে কোনো মন্তব্য করতে পারি না। আর একজন সরকারের একজন আইন প্রণেতা হিসেবে সে তো পারি না। এখন আসেন আপনার যে প্রশ্ন, আরেকবার একটু দয়া করে কি প্রশ্নটা করবেন? কোনো ধরনের সংকট কি তৈরি হবে কিনা, মানে দেখুন, সাংবিধানিক সংকটের কথা আপনি বলছেন তো, রাষ্ট্রপতি যদি মানে আমরা উই আর অ্যাজুমিং দ্যাট হোয়াট মে হ্যাপেন ইফ ইট হ্যাপেন্স, ধরুন যেগুলো কোনো আলোচনাও হয়নি কিন্তু কাল সকালে তো রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলতে পারে, হতে পারে, ওই ইফ বাট অথবা ধরে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে যদি বলি যে না হবে না, কারণ স্পিকারের কাছে উনি পদত্যাগ পত্র দিতে পারে, সেক্ষেত্রে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন। এর আগে আমরা দেখেছি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অল্প কিছুদিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আমরা দেখেছি, এবং এটা আইনেও আছে, কাজে ওই রকমটা কোনো কিছু হবে না। বাংলাদেশ যে একটা মানে কি বলবো দুর্বিষহ সময় পার করেছে 5ই আগস্টের পর, তখন যে একটা সাংবিধানিক সংকটের সৃষ্টি হবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মনে হয় সেখানে আমরা সবাই মিলে সেটা খুব ভালোভাবেই ট্যাকেল দিয়েছি। কাজে এখন হাইকোর্ট বিচার বিভাগ আছে, এখানে স্বাধীন সার্বভৌম সংসদ আছে, সংসদের স্পিকার আছেন, আমার মনে হয় না যে এখানে বিরোধী দল আছে, সরকারি দল আছে, এরকম কোনো ভ্যাকুয়াম সৃষ্টি হবে। আচ্ছা, সেই জায়গায় বরাবরই যে প্রসঙ্গটি থাকে যে রাষ্ট্রপতি সাধারণত সরকার যে দলের হয়ে থাকেন তারই হচ্ছে একজন গণ্যমান্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তিকে নির্বাচিত করা হয়, কিন্তু গেলবার আমরা দেখেছি যে দলের যোগ্য লোক থাকার পরেও এমন একজনকে রাষ্ট্রপতি করা হয়েছে যার সম্পর্কে খুব একটা দলও পর্যন্ত অবগত ছিল না, এবং এক ধরনের নেতিবাচক ভূমিকা সেখানে দেখা গিয়েছিল। এই প্রসঙ্গের পাশাপাশি অর্থাৎ বিএনপি ক্ষেত্রে কি করবে, এক, আর দ্বিতীয়ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্যহীনতা নিয়ে বারবারই প্রসঙ্গ আসে, যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, যে দ্বন্দ্বটি ছোট ছোট করে আছে, যে রাষ্ট্রপতি এককভাবে যে সামরিক আইন জারির যে বিষয়টি তার হাতে রাখেন, অথবা কতদূর তিনি নিজের কর্তৃত্ববাদ প্রকাশ করতে পারবেন বা প্রভাব খাটাতে পারবেন, সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে তার যে দ্বন্দ্বের বিষয়টি থাকে। এই জায়গায় এমন কোনো ব্যক্তিকে কি বিএনপি ভাবছে কিনা যে ইনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারবেন, যদিও আসলে এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষমতার এই ভারসাম্য নিয়ে, কারণ জুলাই সনদেও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আমরা জানি যে আলোচনাও আছে, সেখানে বলাও আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টি এবার খুব সম্ভবত সেখানে উল্লেখ করা হয়েছে। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি নিশ্চয়ই এবার এই বিষয়কে মাথায় রেখে তার দায়িত্ব পালন করবেন, আমরা সাধারণ মানুষ তো আশা করতেই পারি। জি, ধন্যবাদ। দেখুন, এর ব্যত্যয় ঘটেছে বাংলাদেশে। বিচারপতি শাহাবুদ্দিনের কথা আপনার মনে আছে, উনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বও নিয়েছিলেন। কাজেই আমরা ওইভাবে একদম একতরফা ভাবে বলতে পারি না। রাষ্ট্রপতি নিয়োগ হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে, এবং এইখানে কোন দল কাকে নিয়োগ দিবেন আপনার মনে আছে যে আমরা দেখেছিলাম যে সেই সময় আওয়ামী লীগ থেকেও প্রার্থী দেয়া হয়েছিল, এবং সেই প্রার্থীর জন্য অধ্যাপক গোলাম আজমের কাছে তৎকালীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ, আমরা বলি ফ্যাসিস্ট হাসিনা, তারা দোয়াও চাইতে গিয়েছিলেন যাতে। তো এরকম আপনার এটা সেই প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি একজনকেও যদি মনোনয়ন করেন, আমি ধরে নিচ্ছি, আমি আবারও বলছি যে রাষ্ট্রপতি চলে যাওয়া বা পুনর্নিয়োগ নিয়ে আমাদের দলে এখন পর্যন্ত যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওইটার উপরই আমি স্ট্যান্ড নিচ্ছি। তারপরও আপনি বলেছেন হাইপোথেটিক্যাল আমরা কথা বলবো, সেই কথায় গেলে অবশ্যই আমরা একটা প্রার্থী দেব, এখানে বিরোধী দলও দিতে পারে, প্রার্থী দলের ভিতর থেকে হতে পারে, সর্বজন গ্রাহ্য একজন হতে পারে। দেখুন, রাষ্ট্রপতি প্রার্থীর যে যোগ্যতা,
এখানে বলা নাই যে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য হতে হবে, কিংবা এখানে বলা নাই যে ছাত্রলীগ থেকে দেয়া যাবে না, ওর শুধুমাত্র প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের থেকে দিতে হবে, এরকম কোনো কথা নেই। যাকে পছন্দ করবে দল তাকেই দিবে রাষ্ট্রপতি। এবং সেখানে অবশ্যই হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, সেক্ষেত্রে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, এটা সম্মানিত জায়গা। এখন উনি যদি যুবলীগের সভাপতিও থাকেন, উনি যতক্ষণ অ্যাজ লং অ্যাজ হি ইজ ইন দ্য চেয়ার, হি ইজ দ্য মোস্ট অনারেবল পারসন ইন দ্য বাংলাদেশ অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, এবং বাংলাদেশের সেটাই নিয়ম। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা অপসারণ হয় বা কোনো ঘটনা ঘটে, তারপর দল দলের মতো করে মনোনয়ন দিবেন। মনোনয়ন দেওয়ার পর নির্বাচিত হলে তিনি আমাদের হবেন। এর মাঝে এটার মানে এই না যে শুধুমাত্র দলেরই আস্থাভাজন একজন দিতে হবে। এমন হতে পারে যে একটা বাংলাদেশের সাধারণ জনগণের সর্বজন গ্রাহ্য, আমি বলি না এই শব্দটা, আমি বলি অধিকাংশ মানুষের কাছে যিনি সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য মানুষ, সাধারণত তাকেই দেয়া হয়, এবং সেটাই উচিত। এটাই আমার ব্যক্তিগত জি, মতামত। নিশ্চয়ই আমরাও আসলে নতুন রাষ্ট্রপতি কে হবেন তার দিকে তাকিয়ে থাকবো। সবারই আসলে গণমাধ্যমে খবর রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তীর নানা প্রক্রিয়া। তবে একই সাথে যে খবরটি আজকের দিনেও আলোচনায় আছে সেটি হচ্ছে সাতক্ষীরা 4 আসনের জামায়াত ইসলামের যেই এমপি, আমরা এখনো সাবেক বলতে পারছি না, কারণ তিনি শুধু দল থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু এখনো তার সদস্যপদ আছে সংসদের। বিষয়টি নিয়ে আলোচনা করতেই চাই আমরা। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে জামাত চিঠি দিয়েছে হচ্ছে নির্বাচন কমিশনকে এবং দল থেকে বহিষ্কার করেছে, এতটুকুই কি আসলে শেষ মানে জামাতের যে অবস্থানটি আপনার কাছে কি মনে হয় যে তার কাজ কি শুধু এই বহিষ্কার করাই, এতটুকু? আমরা যতটুকু মানে জামাতের ব্যাপারে দেখি, মানে জামাতে ইসলাম তাদের ব্যাপারে যতটুকু বলেন যে তারা তো আল্লাহর আইন চান এবং সৎ লোকের শাসন চান। মানে এখন যারা বিএনপি করেন বা কমিউনিস্ট পার্টি করেন বা অন্যান্য দল করেন, তারা তো একটি আদর্শভিত্তিক ওরকম ধর্মীয় আদর্শভিত্তিক দল না। তারা যেহেতু আমাদের ইসলাম ধর্মর ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেন, এই বিষয়টা নিয়েই তারা মানে নিজেদেরকে এগিয়ে নিতে চান। তা তাদের কাছে তো আসলে আমরা কি আশা করব যে তাদের দলে যারা যাবেন, বা তারাও এতদিন বলে আসছেন তাদের দলের কিন্তু লেয়ার বাই লেয়ার চেক করে করে তারপরে একজনকে মানে উপরে ওঠেন। তো তারা এমন একজনকে এমপি পদে মনোনয়ন দিলেন যেই ভদ্রলোক, মানে এই যে আজকেও তার আরেকটা মানে ভিডিও দেখা যাচ্ছে, মানে যেটা আগের আর কি, মানে এটা নিয়ে দুটো হলো আর কি, এবং আরও বলা হচ্ছে যে এরকম হয়তো আরও থাকতে পারে। তা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে জামাতের একজন এমপি তাকে এখন জামাত বহিষ্কার করেছে। অবশ্যই এটাকে আমরা স্বাগত জানাই যে জামাত ইসলাম অবশ্যই এটাকে মানে স্বীকার করে নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু এই লোকটা ঢুকলো কেমনে জামাতে, বা এই পর্যায়ে গেল কেমনে, তো এমপি নমিনেশন পেলো কেমনে, তো এবং তাকে জামাত ইসলাম কি এতদিন পর্যন্ত টের পায়নি? আমারই একজন সাবেক সহকর্মী, যিনি একজন মানে একটি বড় দৈনিক পত্রিকার একটি উচ্চ পদে আছেন, উনি জামাত সংশ্লিষ্ট, তো উনি নিজেও আজকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলছেন যে ওই স্থানীয় জামাতের লোকজন এই বিষয়টা জামাতের শীর্ষ পর্যায়কে কিন্তু আগের থেকে জানিয়ে আসছিলেন যে এই ভদ্রলোকের আর এ ধরনের অনেক কিছু এসছিল আর কি, মানে তারা জানতে পারছিল, কিন্তু জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে কিন্তু তখন এটাকে গা করেননি। তারপর এটা যা হোক, এটা কোনোভাবে তো এটা ফাঁস হয়েছে বা এই পর্যায়ে এসছে। এটা যদি এখন কথাটা হচ্ছে যদি ফাঁস না হতো তাহলে তো আর আমরা এটা জানতে পারতাম না, জামাত ইসলাম এটা তাকে বহিষ্কার করতো না। আরেকটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে জামাত একটা আদর্শিক রাজনীতি করে, আমি স্বীকার করি, কিন্তু যখন এই ঘটনাটা ঘটার পর তার অ্যাক্টিভিস্টরা এই যে সোশ্যাল মিডিয়াতে বা অন্যরা এমন একটাই করলো যে না এটা এআই জেনারেটেড, এটাকে অস্বীকার করার চেষ্টা করলো, তারপরে বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করলো যে উনি তো বিয়ে করেছেন, মানে ঠিক করেছেন, এরকম বিভিন্ন ধরনের এটাকে গা বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু এটা আসলে পরে ধোপে টিকেনি, তার কারণ জিনিসটা বেশি ফ্লেয়ার আপ হয়ে গিয়েছে। এখন এখানে কয়েকটা প্রশ্ন করা যায়, আমি যদি একটু কৌতুকও করি আর কি, আশা করি আমাদের যিনি জামাত ইসলামের আছেন উনি এটাতে মাইন্ড করবেন না, যে উনি তো প্রথম যেই মেয়েটার সাথে মানে ভিডিওটা বের হলো, সেটা বের হওয়ার পরে বলা হলো যে উনি একে বিয়ে করেছেন, তাই তো, যে কাজী সাহেবকে বিয়ে করেছেন। এটা নিয়ে আবার আসলো যে না কাজী তো মনে হয় আগের ডেটে মানে স্বাক্ষর করেননি, এরকম কিছু আসলো। তো এখন আবার আজকে আরেকজনের সাথে তার ভিডিও পাওয়া গেছে, মানে গতকালকে পাওয়া গেছে, এটা প্রকাশিত হয়ে গেছে, এনটিভিতে এটা দিয়েছে, আমার কাছে স্ক্রিনশটও আছে এনটিভির। তাহলে কি আমি বলবো যে তাহলে কি মানে উনি কি কাজী সাথে নিয়ে ঘুরবেন?
যে আরেকজন করে এরকম নারীর সাথে ওনার ছবি আসবে, আরেকটা করে কাজী দিয়ে একটি করে কাবিননামা আসবে। জিনিসটা খুবই দৃষ্টিকটু। তা যা হোক, জামাত ইসলাম যেটা করেছে সেটা সঠিক কাজ করেছে দল হিসাবে, যে তাকে বহিষ্কার করেছে। এবং তারা যতটুকু জানি যে সংসদে তারা চিঠি দিয়েছে, তারা স্পিকারকেও চিঠি দিচ্ছে, যে বিষয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে। এখন আইনের বিষয়টা কি? আইনের বিষয়টা হচ্ছে যে নৈতিক স্থলন হোক আর যাই হোক, তাকে বহিষ্কার করা হোক, তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয় না যতক্ষণ পর্যন্ত না সংসদ থেকে বা স্পিকার এই বিষয়ে নির্বাচন কমিশনকে কিছু না জানান। এই বিষয়টা আজকে ক্লিয়ার করেছেন নির্বাচন কমিশনার মাসুদ সাহেব। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হয়তো আমি ওই জামাত ইসলামের যিনি আছেন ওনাকে করতে পারি, যে ওনারা তো অন্যান্য দলের ব্যাপারে আমি কোনো প্রশ্ন করব না, অন্যান্য দলেরও অনেকের ব্যাপারে এরকম ধরেন নারী ঘটিত বা অন্যান্য বিষয়ে স্থলনের ঘটনা পাওয়া যায়। মানুষ মাত্রই যেহেতু পাপ করে, মানুষের এরকম পাওয়া যায়। কিন্তু আমরা কি জামাত ইসলামের কাছ থেকে ওনাদের কথা অনুযায়ী যে আরও বেশি স্বচ্ছতা এবং এই বিষয়গুলোতে আরও বেশি মানে সৌকর্য বা সাবধানতা আশা করতে পারি না? নিশ্চয়ই। মোস্তফা ফয়সাল পারভেজ, আশা করি আপনি উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা যারা জামাত করে তাদের জন্য যেমন কষ্টকর হয়েছে, যারা জামাতকে পছন্দ করেন না কিংবা জামাতকে দূর থেকে দেখেন, জামাতের আলোচনা পর্যালোচনা করেন, ভালো পরামর্শ দেন, তাদের জন্য এটা কষ্টকর হয়েছে। জামাতকে যারা একেবারে ঘৃণা করেন তারাও কিন্তু এটাতে শকড যে একটা দলের এমপি হয়ে এ ধরনের ঘটনায় জড়িত হয়েছে। কারণ জামাত একটি আদর্শিক সংগঠন, তাদের নৈতিক কিছু জায়গা রয়েছে, যেমন দুইটি মেজর জায়গা আছে, একটা ফিনান্সিয়াল জায়গা এবং নৈতিক জায়গা। এই দুইটা জায়গায় যদি জিরো টলারেন্স, সেটা হোয়াট এভার হিজ আইডেন্টিটি, সে যে হোক না কেন, সে দলের যদি শীর্ষ ব্যক্তি হয়ে থাকে, এই দুইটা জায়গায় নৈতিক পদস্খলন হলে তার সঙ্গে সঙ্গে জামাত তার গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুসারে তার রকমের বাতিল করে দল থেকে বহিষ্কার করে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, সকলের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, জামাত ইসলামের মতো একটি দলের জন্য অবশ্যই অনাকাঙ্ক্ষিত। যে এটা আমার কাছে মনে হয় ভাই যেটা বলেছে কেন্দ্রীয় সংগঠন জানতো কি জানতো না, এটা আমার কাছে মনে হয় জানলে এত দূর আসতো কিনা আমার কাছে মনে হয় না। বাট এই ব্যক্তিকে ডিফেন্ড করার মতো 1% অবস্থান কখনোই আমি করছি না, কোনো পজিশনও নাই, তাকে ডিফেন্ড করার মতো কোনো যুক্তিও নাই। বাট তিনি যা করছেন শতভাগ ভুল করেছেন, কোনো সন্দেহ নেই। এবং জামাত কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে এবং স্পিকারের কাছে দুই জায়গায় জানিয়েছে। কেন জানিয়েছে? স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে হবে। শুধু বহিষ্কার করলে কিন্তু তার সশস্ত্র পদ যায় না। ইতিপূর্বে আমরা দেখেছি 2004-05 দিকে যখন রাজশাহীতে জঙ্গি ইস্যু শুরু হয়, তখন রাজশাহীর একজন এমপি আবু হেনা মোস্তফা, নাকি নামটা ভুলে গিয়েছি আমি, উনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীদের একটা বক্তব্য দিয়েছেন, যাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু তার এমপি পদ কিন্তু যায় নাই। এরপরে আপনার লতিফ সিদ্দিকের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে, দল থেকে বহিষ্কার হয়েছিল লতিফ, ততক্ষণ পর্যন্ত তার এমপি তো যায় না যখন তিনি নিজ থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর গিয়েছে। শুধু স্বাভাবিকভাবে এখানে যে বিষয়টা আছে সেখানে হলো জামাত এট দ্য সেম টাইম স্পিকারকে লক করেছেন, এবং আমার কাছে মনে হয় এই ব্যক্তির উপর প্রেশার থাকবে, কারণ জামাত এখানে একজন এমপি থাকবে কি থাকবে না এই চিন্তা করছে না। জামাত যে আদর্শিক জায়গাতে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন এটা জামাতের মতো একটা সংগঠন এই জায়গাতে এত কিছু হওয়ার পরেও এটা হলো কেন। আপনি জানেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমাদের দলের অভ্যন্তরে তাকে সবাই মুক্তিযোদ্ধা বলেই ডাকে, কারণ জামাতের মাত্র এই সংসদে 2 জন এমপি মুক্তিযোদ্ধা, যদি 5-7 জন ইলেকশন করেছিল, 2 জন নির্বাচিত, তার মধ্যে তিনি একজন। এবং তিনি কিন্তু নট অনলি দিস টাইম, তিনি 1991 সালে, 2001 সালেও এমপি হয়েছিলেন, 2018 সালে তিনি প্রার্থী ছিলেন ধানের শীষ থেকে প্রতি নির্বাচন করেছেন, এবং নির্বাচন চলা অবস্থায় তার স্ত্রী এবং কন্যাকে কিন্তু সেই সময় আওয়ামী পুলিশ গ্রেপ্তার করেছিল। বাট এই যে ঘটনাটা ঘটেছে সম্প্রতি, এখানে আমি আবার বলছি তাকে ডিফেন্ড করার 1% কোনো যুক্তি নেই। বাট কিছু প্রশ্ন তাকে বহিষ্কার করার পরেও কিছু প্রশ্ন আসলে থেকে যাচ্ছে অবশ্যই। যেমন ধরেন তার ড্রাইভার সংক্রান্ত একটা বিষয় চলে আসে, ড্রাইভার সংক্রান্ত যে মেয়েটা সেই ড্রাইভারের আপন ভাগ্নি, যে লোকগুলো তাকে যে বাসাটা নিয়ে গেছে এটা ড্রাইভারের পরিচিত বাসা, যে লোকগুলো তাকে ভিডিও করেছে এটা তার ড্রাইভারের পরিচিত লোক। তো এই বিষয়গুলো একটু হয়তো বা কিছু প্রশ্ন থেকে যায়। এমনও হতে পারে যে শুরুতেই
ড্রাইভার হয়তো বা বিষয়টা কোনো এজেন্সিকে জানাইছে কিনা আমরা শিওর না, কিংবা কোনো গোষ্ঠীকে জানাইছে কিনা। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি এই বিষয়টিকে কোনোভাবে ডিফেন্ড করার সুযোগ নেই, কিন্তু এখন আপনি আবার এটাকে এভাবে বলছেন যে ড্রাইভারের সাথে কোনো এজেন্সি। প্লিজ, যেমন ধরেন এআই সংক্রান্ত একটা কথা আছে, আমি যখন নিজ ভিডিওটা দেখেছি। আপনারা কি এখনো বিশ্বাস করেন যে এটি এআই দিয়ে করা ভিডিও যেসব প্রকাশিত হয়েছে? বাট যারা এই ভিডিওটা ছেড়ে এসেছে তারা ওখানে 2023 সালে একটা ডেট দিয়েছিল, শুরুতে তার 2023 সালে একটা ডেট দিয়েছিল, যার কারণে কিন্তু এই সংক্রান্ত একটা আলোচনা চলে আসছিল, এবং পরবর্তীতে দেখা গেছে নো, এটা 2023 সালের, এটা 2026 সালের ভিডিও। সুতরাং এই এআই সংক্রান্ত যে বিষয়টা রয়েছে আমার কাছে মনে কনফিউশন এই কারণে লেগেছিল। দেখেন জামাত দল হিসেবে কি করেছে, জামাত দল হিসেবে অভিযোগটা পাওয়ার পর একটা বিবৃতি দিয়েছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা জানার চেষ্টা করছি এবং আমরা এটা জানাচ্ছি, এবং জামাত দ্রুত গতিতে কিন্তু তার পরিবারের সদস্যের সাথে কথা বলেছে, কথা বলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এটা কোনো ঘটকের মাধ্যমে তার দ্বিতীয় বিয়ে হয় নাই, পদ্মা লঙ্ঘনের একটা ঘটনা ঘটেছে, যার কারণে জামাত কিন্তু ইমিডিয়েটলি। আপনি বলছেন যে এই ঘটনাটা তার দ্বিতীয় কোনো বিয়ের ঘটনাটা ঘটেনি, তাহলে ওনার ওয়াইফও তো হচ্ছে ভিডিও বার্তায় বলেছেন যে তার সম্মতি ঘটেনি, তাই বলছি না, আমি বলেছি যে কোনো ঘটকের মাধ্যমে তার দ্বিতীয় বিয়ের যে আয়োজনটা হচ্ছে এটা হয় নাই, দ্যাট মিন্স তার হয়তো ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে হয়েছে। তো এটা জামাত ইসলামের কাছে পদ্মা লঙ্ঘন এবং নৈতিক জায়গাতে এটা পদস্খলন জামাত মনে করে, যার কারণে কিন্তু জামাত তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করার সাথে সাথে কিন্তু জামাত এট দ্য সেম টাইম তার জন্য সংসদ সদস্য পদটাও চলে যায়। না, আপনারা শুধু ওনার সদস্য পদ বাতিল হোক অথবা ওনাকে বহিষ্কার করছেন এখানেই আটকে আছেন, কিন্তু উনি যে নাবালিকা একটা মেয়ের সাথে এই ধরনের একটি সম্পর্কের মধ্য দিয়ে গেছেন, এটি তো প্রথমত আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী। উনি একজন সংসদ সদস্য, উনি তো একজন সাধারণ আমাদের মতো মানুষ নন, উনি তো ভোটে, আমাদের মতো মানুষের ভোটে তিনি আমাদের প্রতিনিধিত্ব করবার জন্য সংসদে উপস্থিত হয়েছেন। যিনি আইন প্রণেতা তিনি যদি আইন না জানেন অথবা আইন ভঙ্গ করেন, তাহলে আসলে দিন শেষে তার শাস্তির বিধানটা কি হওয়া উচিত? ফজলে হুদা বাবুল, আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই, এবং একই সাথে যে সংসদ সদস্য পদ খারিজের যে বিষয়টি বারবার আসছে, এটা আমরা কম বেশি যতটুকু জানি যে তিনি নিজ থেকে পদত্যাগ না করা পর্যন্ত এবং একই সাথে যদি দলের বিপক্ষে ভোট না দেওয়া পর্যন্ত ওনার আসলে সদস্য পদ বাতিল হওয়ার কোনো সুযোগ আসলে নেই। সেই জায়গায় আমরা আসলে জানি না শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু এ ধরনের ঘটনার মধ্যে পড়তে হচ্ছে বর্তমান সংসদকে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটি অনেক দুঃখজনক। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি বলছিলাম আপনি যথার্থই বলেছেন। দেখুন, জামাতে ইসলাম তাদের নিজস্ব আদর্শ নিয়ে রাজনীতি করে। এই আদর্শ ভুল ঠিক বা ঠিক নেই এই জিনিসগুলো জনগণ করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব আদর্শ থাকে, সেটা জনগণ বিচার করে গণতান্ত্রিক ধারায়। এইখানে সমস্যাটা কোথায় হয়েছে জানেন? ধর্ষণ তো হয়েছে, হয়তো ডিগ্রি কমে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন একটা দল ইসলামিক নাম দেয়, ইসলামিক নামটা ব্যবহার করবার পর সেই দলের নতুন কোনো সদস্য নয়, কিন্তু যেমন না এইবারে উনি জামাতের এমপি হয়েছেন। এর আগের বার ডক্টর মোস্তফা ফয়সাল খুব টেকনিক্যালি একটু শব্দ বলেছেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। আসলে আমি শেষ করি, আপনি সঠিক বলেছেন, তো বলিনি আপনি ভুল বলেছেন, কিন্তু বলার মধ্যে একটু অর্ধ গ্লাস খালি ছিল আর কি। তো সেটা আমি বলছি, সেটা হচ্ছে এটা একটা জোট নির্বাচন ছিল, আমাদের প্রতীক নিয়ে তারা ইলেকশন করেছেন, বাট জামাতের প্রার্থী হিসেবেই নির্বাচন করে, 4 দলীয় ঐক্য জোট হিসেবেই করেছেন। তো কিন্তু উনি শুধু জামাতের রোকন নয়, কিন্তু উনি কিন্তু জামাতের একজন মজলিসে শুরার সদস্য, পরীক্ষিত নেতা, এবং সংসদে কিন্তু সামনের সারিতে বসা নেতা। তো এই নেতার কে নিয়ে যে এই যে এআই বিয়ে করেছে করেননি, ক্যাবিন, এইসব বাহানাতে না যে তারা আরেকটা কথা জামাত ইসলাম বলছেন যে আমরা তাকে দ্রুত সময়ে বহিষ্কার করেছি। এর চেয়েও দ্রুত সময়ে বিএনপির বহিষ্কার করার আছে এবং স্বপ্রণোদিত হয়ে মামলা করার ইতিহাস আছে। 1 ঘন্টার মধ্যে হয়েছে।
ইভেন যখন আমাদের দলের নেতা দেশের বাইরে ছিলেন, এর চেয়ে অনেক কম এবং লঘু অপরাধে আমরা সেই কর্মীর বিরুদ্ধে বা সেই নেতার বিরুদ্ধে আমরা কোর্টে দলীয় মানুষ যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যে তার বিরুদ্ধে মামলা করেছেন। আমার নওগাঁতে এই ইতিহাস আছে। যে আপনারা ধোয়া তুলসী পাতা ওই গল্পটা ওইভাবে, যেটা আবু রুশদ ভাই বলেছেন যে হ্যাঁ ওনারা আদর্শের রাজনীতি করে, আমরা অনাদর্শের রাজনীতি করি না রুশদ ভাই, যে এই জিনিসটা আমাদের কিন্তু একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। ওনাদের আদর্শ ওনাদের কাছে, আমাদের আদর্শ এটা আদর্শ, এবং সেটা যে আদর্শই হোক। হ্যাঁ, ইসলামিক শব্দটা আমরা ব্যবহার করি না। আপনি যদি 1971 সালের প্রেক্ষাপটগুলো দেখেন, জামাতে ইসলাম এবং তাদের সেই অঙ্গ সংগঠনগুলোর সেই সময় নারী ধর্ষণ বা নারীকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার এরকম বহু ইতিহাস লিপিবদ্ধ করা আছে। আপনি যদি সাম্প্রতিক গুলো দেখেন, আপনি দেখবেন মির্জাগঞ্জে পটুয়াখালী 2006 সালের জুলাই মাসে পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার নাম করে নিজ ঘরে ডেকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাহবুব নামে এক স্থানীয় জামাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। এইবার আসুন আমার নওগাঁর আমি ঘটনাটা বলি। নওগাঁতে 2025 সালের সেপ্টেম্বর মাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওঠার পর নওগাঁর এক জামাত নেতাকে দল থেকে বহিষ্কার করার ঘটনা ঘটে। সাতক্ষীরায় 2026 সালের জুলাই মাসে সাতক্ষীরা 4 আসনের সাবেক জামাত সংসদ সদস্য গাজী নজরুলকে নিয়ে আমরা এই কথাটা বলছি। এরপর আসেন, শুধু এই বিষয় না, নারী কেলেঙ্কারি নয়, দুর্নীতির কথাই যদি আমরা আসি, সংসদে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ইসলামী ব্যাংকের টাকা, কত টাকা কোথায় গিয়েছে, কিভাবে ব্যবহৃত হয়েছে। আপনি যদি আমার আসনের কথায় আসেন, জামাতের নতুন কোনো রোকন নয়, এবং ওনাদের ইসলামী ব্যাংকের ডাইরেক্টরও ছিলেন উনি অনেক পোস্টে, মহিলা কলেজের সভাপতি হওয়ার জন্য 4 বার উনি হাইকোর্টে রিট করেছেন। অথচ এই গত 12ই জুলাই জামাতের সেক্রেটারি উনি কিন্তু একটা সার্কুলার জারি করেছেন যে রোকন পুরুষরা গার্লস কলেজে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, কিংবা রোকন নারীরা পুরুষদের ইয়েতে কাজ করতে পারবে না, এরকম সার্কুলার কিন্তু এসেছে। আমাদের এটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতেও এসেছে। তো এই যে দ্বিচারিতা, এই জিনিসগুলো থেকে জামাতকে বের হয়ে আসতে হবে, না হলে এর সুযোগ কিন্তু অন্যরা নেবে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমার এখানকার এটা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে, এনটিভিতে এসেছে, কিন্তু জামাত কিন্তু কোনো ইয়ে নেয়নি, কারণ ওই যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি, কারণ ভাইরাল হইতে দেয়নি। সোশ্যাল মিডিয়াটা অ্যাবসলিউটলি একটা গোষ্ঠীর দখলে থাকে। তো যে কথাটা আমি বলতে চাই, এটা জামাতের এমপির ক্ষেত্রে, এটা যে কারো হতে পারে, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে। দেখুন, এদেশের রাজনীতিবিদদের মানুষ কিন্তু সম্মানের চোখে সবাইকে দেখে না। কাজে আমাদের সেই ডক্টর মোস্তফা ফয়সালও এবার নির্বাচন করেছে, উদীয়মান নেতা, আমাদের উত্তরাঞ্চলের মানুষ। আমাদের সকলকে এই জিনিসগুলো এক বাক্যে কন্ডেম করা উচিত। এটা নিয়ে ফার্দার ডিসকাশনের সুযোগ নেই। সমাজ নষ্ট হয়, আমরা এক দল আরেক দলকে আমরা দোষারোপ করতে থাকবো, কিন্তু দিন শেষে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি সমাজের আইডল হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, এবং সেই ধরনের মানুষকে আমরা যদি চুজ করে সমাজে প্রতিষ্ঠিত না করি, তাহলে কিন্তু আগামীতে রাজনৈতিক নেতৃত্বের এই যে একটা সময় যেটা ছিল, আপনি যে নতুন রাজনৈতিক নেতৃত্বের কথা বলছিলেন, অবশ্যই এবারের সংসদে সবচেয়ে বেশি নতুন নেতৃত্ব এবং প্রথমবারের মতো সংসদ সদস্য অনেকেই আছেন, কিন্তু একই সাথে এমন কিছু মানুষও আসলে আমরা দেখি যারা হচ্ছে আদতেও সাধারণ মানুষের কাছে তেমন গ্রহণযোগ্যতার আপনি বারবার কথা বলছিলেন, সেটা জামাত ইসলামেরই আসলে এমপি আমির হামজার কথা যদি আসলে আমরা বলি, মানে এই যে নানা ধরনের ভাষা ব্যবহার করা, এবং একই সাথে যখন এই দলেরই আরেকজন এমপির এই ধরনের ঘটনা আসলে সামনে আসে, রাজনৈতিক ধারা একরকম আর রাজনীতির সাথে যারা জড়িত যে ব্যক্তিগুলোকে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের চিন্তাধারা আরেক রকম। মানে এটা যদি বলেন যে দেখেন, মানে এই বিষয়টা এখানে তো উনি একজন এমপি বিএনপির, মানে উনি খুব ভালোভাবেই বলেছেন যে
আসলে দেশের মানুষ আমাদের মানে এমপিদেরকে বা সংসদ সদস্যদেরকে কিভাবে দেখেন, কে তাকিয়ে থাকেন, এই বিষয়টা আইনগতভাবে যাই হোক না কেন, আপনি আইনের কথাটা বাদ দেন, এটার বড় ইমপ্লিকেশনটা কি? সামাজিক ইমপ্লিকেশনস, এক্স্যাক্টলি। হ্যাঁ, নৈতিক ইমপ্লিকেশনস। যেমন ধরেন আপনি নৈতিকতা একটা জিনিস, আইন আর একটা জিনিস। যেমন আপনি ধরেন বাংলাদেশে যে রিক্সা চলে, এটা আইনের মাধ্যমে চলে না, এদের কোনো ট্রেড লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নেই, তাই বলি কি আপনি রিক্সাওয়ালাকে ট্রাক দিয়ে বাস দিয়ে মেরে ফেলবেন? ওটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। তো ঠিক সেরকম এখন এই যে একটা কাজ যে ঘটলো, এই ভদ্রলোক যে এই এমপি সাহেব যেটা করলেন, আমি তো বলবো যে উনি কিভাবে এমপি হলেন, যে ওনার মাথায় কি দু ছোটা বুদ্ধি আছে যে একটা লোক যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আইন প্রণয়নের, মানে ওনার উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করে, সংসদে নিরাপত্তা বিষয়গুলোও ওনারা তুলে ধরবেন, দেশের নিরাপত্তা কিভাবে রক্ষা করা হয়, জনগণ নিরাপত্তা কিভাবে ঠিক করা যায়, এগুলো ওনারা তুলে ধরবেন। তাহলে যেই লোকটা নিজে জানেন না, বোকার মতো, আমি বোকা বলবো বা আনস্মার্ট আপনি যাই বলেন, উনি গিয়ে ঠিক করছেন কি যে যেই রুমের মধ্যে ক্যামেরা লাগানো আছে সেই রুমের মধ্যে উনি ঢুকে পড়ছেন আর একটা মেয়েকে নিয়ে। আবার আজকে যেটা ভিডিও বেরিয়েছে, উনি একটা হোটেল লবির মধ্যে আর একটা মেয়ের সাথে ইনলিসিট কাজ করছেন। তাহলে এই লোকটার মাথায় আছেটা কি? এই যে ভাই যেটা বলছিলেন যে কারা লাগালেন সেটা পরের ব্যাপার, সেই প্রশ্ন এখানে অবান্তর। আমার কথাটা হচ্ছে যে উনি এটা করবেন কেন? উনার তো এটা সতর্ক থাকা দরকার যে উনি একজন আইন প্রণেতা, বাংলাদেশের মানুষ নিরাপত্তার জন্য এনাদের দিকে তাকিয়ে থাকে, এই যে ভাইদের দিকেও তাকিয়ে থাকে, বিএনপির ভাইদের দিকেও তাকিয়ে থাকে, সবার দিকে তাকিয়ে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে না। এখন কথাটা হচ্ছে যে এতটুক কি মাথার মধ্যে নেই যে একটা এই আর আপনি যদি নৈতিকতার কথাই বলেন, ওনার বয়স হচ্ছে কত, 71? হ্যাঁ, 71 বা তারও বেশি। কত ভাই? 75। আচ্ছা, তো উনার একটা 18 বছরের একটা মেয়ের সাথে এ ধরনের কি ধরনের একটা বিষয় আপনি বলেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষিতে? আপনি যদিও যেখানে আসলে আর একটু নিশ্চয় আপনার সাথে যুক্তই করি, আমরা নির্বাচনের আগে উনি গণমাধ্যমে যেভাবে তার ইন্টারভিউতে বলেছেন মেয়েদেরকে কিভাবে চলতে হবে, যে শালীনতা বজায় রাখতে হবে, হ্যাঁ, ওই তো পর্দা দিয়ে আড়াল করে উনি কথা বলছেন। এখন ঠিক আছে, আমার মনে হয়েছে এই বিষয়টাকে আমরা বেশি আলোচনা না করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা কিভাবে করব, আমাদের নৈতিকতা, আমাদের যে নৈতিক নেতৃত্ব গড়ে তোলা, যেটা ডিসপ্লে করে গেছেন শহীদ প্রেসিডেন্ট। কিন্তু সেই জায়গায় আপনি যে প্রসঙ্গটা তুলছেন, কিন্তু সেই জায়গায় যখন এই ঘটনাটা প্রকাশিত হলো, তখন এই সংগঠনের যে আইটি সেক্টরের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ধরেন মানুষজনরা আছে, তারা বিষয়টিকে ভুল ব্যাখ্যা করে যে প্রচার করার চেষ্টা করেছে। তাহলে আপনি দিন শেষে যেই সংস্কার চাচ্ছেন, যে সত্যতা আসলে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, সেটি তো আসলে দিন শেষে করাটা খুব। তানিয়া আপা, ওই যে আমি একটা জিনিস কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন রোশদ ভাইকে আমি একটু হালকা হলেও রিবার্টাল দিয়েছি, সেটি হচ্ছে যে এটা ওই আদর্শিক কথা আমরা যতই বলি, দিন শেষে আমরা দলকানা, এখান থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যখন টক শোতে আসি, আমরা শুধুমাত্র দলের পারপাস সার্ভ করে বসি। আমাদেরকে কিন্তু এই প্রজন্মকে দেখাতে হবে দ্যাট উই নিড টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এটাই কিন্তু 5ই আগস্টের মূল মন্ত্র ছিল, যে নৈতিক শিক্ষা, মানুষ নিজের স্বার্থের বাইরে যাবে, মানুষ দুর্নীতি মুক্ত হবে, চরিত্র গঠন হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যদিও আমরা বাংলা শব্দের বিপক্ষে অনেক রকমের আরবি ফার্সি শব্দের আমদানি ঘটিয়েছি, আবার মুখে অনেক বাজে স্লোগানও আমরা শুনেছি, যেগুলা আমরা শুনে অভ্যস্ত নই, আমরা বলেও অভ্যস্ত নই। কাজে এই আগামীর প্রজন্মটাকে আমরা যদি কনসোল করতে চাই, তখন আমাদের দলের আইডিওলজি যেটাই থাক না কেন, একজন সুনাগরিক হিসেবে দিন শেষে তো আমরা বাংলাদেশের নাগরিক। তো ওই জায়গা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের একটা পথ দেখাতে হবে, আর সেই পথটা হচ্ছে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত, দলখানা থেকে বের হয়ে এসে দেশপ্রেম, দেশের স্বার্থে কথা বলা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতৃবৃন্দকে নিজেকে স্যাম্পল হিসেবে ডিসপ্লে করা, যে I can be your idol, I cannot be your idol to do all these things.
সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ফজলে হুদা বাবুল, আপনার কথা শুনে আমাদের সবারই ভালো লাগছে, কিন্তু দিন শেষে বাস্তবতা আসলে ভিন্ন। আমরা এ ধরনেরই স্বপ্ন দেখি, রাজনীতি এরকম হবে, রাজনৈতিক ব্যক্তিত্বরা এরকম হবেন, কিন্তু আসলে আমরা ঘুরে ফিরে সেই পুরনো ধারার আসলে সেই রাজনীতির মধ্যেই এখনো পড়ে আছি। আমরা এবার একটু আসলে এই প্রসঙ্গের বাইরে অন্য একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফর অবসরপ্রাপ্ত যে মেজর, যাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত, আপনার কাছে তো আসতেই চাই মোহাম্মদ শহীদুল ইসলাম, সেটি হচ্ছে যে এতদিন কেন লাগলো তাকে আসলে গ্রেফতার করতে? তাকে তো আসলে উনি তো একলা পালিয়ে যাননি। ওই সময় আপনার ৪৫ বছর আগে যখন ঘটনাটা ঘটে, আপনার চট্টগ্রামে ওরা যে বিদ্রোহ করে, তখন এই বিদ্রোহটা দমন করতে হয়েছে। কুমিল্লা সেনানিবাস থেকে সৈন্য যেতে হয়েছে, অনেক কিছু ঘটেছে। তারপরে না তার আত্মসমর্পণ করেছে, কিন্তু সে সময় কিন্তু আরও অনেকে পালিয়ে যেতে ধরেছেন। যেমন জেনারেল জিয়াউর রহমানকে যিনি মূলত গুলি করেছিলেন, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, উনি, এবং আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। ওনারা পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে দুজন কিন্তু নিহত হন। আচ্ছা, তারপরে আরেকজন ছিলেন আপনার মেজর মঈন। এই যে আমাদের মিডিয়াতে কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে যে একমাত্র জীবিত মেজর মোজাফফর, এটা কিন্তু কথাটা ঠিক না। মেজর মঈন নামে আরেকজন ছিলেন, তিনিও কিন্তু মেজর মোজাফফরের সাথে পালিয়ে ভারতে গিয়েছিলেন। হ্যাঁ, তারপরে মেজর খালেদ পালিয়ে আপনার মায়ানমার হয়ে থাইল্যান্ড গিয়েছিলেন। এরকম এনারা পালিয়ে চলে গিয়েছিলেন। ওই মানে আপনার পার্বত্য এলাকা, ওই সীমানা, পাহাড় জঙ্গল, ওদিক দিয়ে পালিয়ে যাওয়া যায়। তখন সকলকে এভাবে ধরা সম্ভব ছিল না। ওই হট্টগোলের মধ্যে কে কোনখান দিয়ে পালিয়েছেন, যে কজনকে ধরা গেছে তাদের বিচার হয়েছে, আর যারা পালিয়ে গেছেন তাদের বিচার হয়নি। তাই ইনি তো দীর্ঘদিন ভারতে ছিলেন। যতটুকু জানা যায় যে উনি 1996 সালে আওয়ামী লীগ আসার পরে 98 সালের দিকে বাংলাদেশে ফেরত আসেন, এসে আবার উনি এখানে থাকেন। এর আগে ভারতে উনি আপনার মানে দুটো নাম ব্যবহার করেন, একটা হচ্ছে বিপ্লব সরকার, আর একটা হচ্ছে কি ব্যানার্জি আর কি। দুটো নাম ব্যবহার করে উনি কাগজপত্র তৈরি করেছিলেন সেখানে, ভারতে পাসপোর্ট তৈরি করেছিলেন, সেগুলো দিয়ে উনি মধ্যপ্রাচ্য সফর করেছেন, এমনকি থাইল্যান্ডও সফর করেছেন। তাই বাংলাদেশে এসে আবার উনি ভিন্ন নামে কাগজপত্র তৈরি করেন। শোনা যায় যে উনি এখানে এসে রীতিমতো থেকেছেন, ব্যবসা করেছেন, আপনার বনানী ডিওএইচএসে থেকেছেন। তার কারণ হচ্ছে উনি যে বিয়ে করেছিলেন, ওনার শ্বশুর আর একজন সিনিয়র অফিসার ছিলেন বাংলাদেশ আর্মির, মারা গেছেন, একজন মেজর জেনারেল ছিলেন, তার মেয়েকে উনি বিয়ে করেছিলেন। এবং ওনার আবার স্ত্রীর মনে হয় ভাই, উনিও একজন অফিসার ছিলেন, সিনিয়র অফিসার। সুতরাং ওই শ্বশুরের বাসায় হয়তো থাকতেন বা অন্যান্য অনেক জায়গায় থাকতেন। তারপরে বিএনপি আসার পরে 2001 সালে কেউ বলেন যে উনি ভারতে চলে গিয়েছিলেন। আবার একটা তথ্য আবার জানা যাচ্ছে যে না, উনি বাংলাদেশেই ছিলেন, লুকিয়ে ছিলেন বিভিন্ন জায়গায়। এখন তো এতদিন ধরে লুকিয়ে আছেন বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন কাগজপত্র তৈরি করে। আপনার ওই ঘটনার সময় 81 সালে যারা ধরেন বিভিন্ন পদে ছিলেন, তারা তো বেশিরভাগ অবসরে চলে গেছেন, মারা গেছেন। তারা কে কোথায় গেছেন কিন্তু ঠিক নেই। এখন একজন লোক কোথা দিয়ে আসলো, কোথায় থাকলো, এত খবর রাখা সাধারণত সম্ভব হয় না। হ্যাঁ, যেমন ধরেন আমাদেরই অনেকে জানতেন না যে আরেকজন আছেন, এই যে মেজর মঈনের কথা বললেন। আমি এটা মানে আমাকে খুঁজে বের করতে হয়েছে, অনেককে প্রশ্ন করে, অনেক সিনিয়র অফিসার যারা বেঁচে আছেন তাদেরকে প্রশ্ন করে। তো এখন যা হোক উনি ধরা পড়েছেন, সেটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, এখন যেটা আজকে মানে গতকালকে দেখলাম যে ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, আইসিটি ট্রাইব্যুনালে। ওনাকে কিন্তু কেস এটা দেওয়া হচ্ছে কি, যে উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, এবং এটা হচ্ছে ওই যে আপনার কি বলে মানে জুলাই আন্দোলন বা আওয়ামী লীগের সময় গুম খুনের সাথে, এগুলোর সাথে জড়িত ছিলেন, এরকম বিষয় নিয়ে এখনো কিন্তু ওনার বিরুদ্ধে জিয়া হত্যার ব্যাপারে এখনো কোনো অ্যালিগেশন বা চার্জ এখনো কিন্তু গঠন করা হয়নি, কারণ এগুলো তদন্ত চলছে। ওনাকে সেনাবাহিনীর কাছে দেয়া হয়েছে, এখন ওনার জেরা করা হবে, বিভিন্ন তথ্য তো মানে যাচাই বাছাই করা হবে। এবং ওই সময়ে জিয়া হত্যা যেটা মানে আপনার মানে বিচারটা হয়েছিল, এটা কিন্তু জিয়া হত্যার জন্য হয়নি, এটা আগেও আপনাদের এখানে আমি বলেছিলাম, ওটা হয়েছিল সেনা বিদ্রোহের জন্য। তো যা হোক, সেই বিদ্রোহের জন্য যে সামরিক বিচার, আইনি বিচার হয়েছিল, তার যিনি চিফ প্রসিকিউটর ছিলেন মেজর জেনারেল আমসা আমিন, উনি এক সময় আওয়ামী লীগের এমপি ছিলেন, পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন, একজন মুক্তিযোদ্ধা, উনি এখনো বেঁচে আছেন। তারপরে ডিফেন্ডিং অফিসার যিনি ছিলেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, উনি বেঁচে আছেন। দুজন ডিফেন্ডিং অফিসার মারা গেছেন।
তো এখন এরকম মানে সে সময় সেনা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কেউ ছিলেন কিনা, কেউ বেঁচে আছেন কিনা, এরকম বিভিন্ন দিক দিয়ে হয়তো তথ্য নিয়ে যাচাই বাছাই করে এক সময় হয়তো বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটাকে সামরিক আইনে বিচার করা হবে। আবার এদিকে আজকে মানে গতকালকে তাকে আইসিটিতে দেওয়া হলো। তো সুতরাং আমরা এখনো বুঝতে পারছি না, মানে এটা আমি মনে করি যে সরকার আসলে জিনিসটাকে কিভাবে মানে ডিল করবেন। যদি এটাকে হত্যা মামলা দিয়ে ডিল করতে হয় তাহলে এটাকে সিভিল আদালতে আবার যেতে হবে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে কিন্তু একটা মানে সেই সময় জিয়া হত্যার কিন্তু একটা মামলা হয়েছিল, কিন্তু সেই মামলাটা 177 বার এটা তদন্ত রিপোর্ট দেওয়া পিছিয়েছে, তারপরে এটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু হত্যা মামলা কখনো তামাদি হয় না, কিন্তু এখনো সরকার সেদিকে যায়নি, এটাকে আইসিটিতে নিয়ে গেছে। এখন দেখার বিষয় যে এটা কোন দিকে যায় আসলে। আমরা এই প্রশ্ন উত্তরটা নিতে চাই ফজলে খুদা বাবুলের কাছ থেকে। দেখুন, আইনগত ব্যাপারে আমি খুবই অজ্ঞ এই বিষয়গুলোর ব্যাপারে। তবে অবশ্যই এটা একটা স্বস্তির বিষয় যে এতদিন পরে হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরা হয়েছে, যেটা আমার মনে হয়েছে যে একজন সামরিক বিশেষজ্ঞ মানুষ আবু রশিদ ভাই উনি যেটা বলেছেন এটাই মূল কথা। এখন সরকার কেন এটাকে আপনার আইসিটির আন্ডারে নিলেন? হ্যাঁ, এটা মানবাধিকার লঙ্ঘনও করা যায়, মানে আন্তর্জাতিক কি অপরাধ ট্রাইব্যুনালেও এটা করা যায়, হয়তো সেটা ইজি হওয়ার জন্য বা দ্রুত হওয়ার জন্য হয়তো এটা নেওয়া হয়েছে। না, ওই কেসে কিন্তু নেননি ভাই, এটা নিয়েছেন হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন বা তার আগে আওয়ামী লীগের সাথে গুম খুন এগুলোর সাথে জড়িত থাকার অভিযোগ। ওকে, আই সি। ওকে, সো সেটাতে যদি নাই তাহলে সেটা সরকারের খুবই আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন বিভাগের বিষয়। এ ব্যাপারে আমার ধারণা খুবই কম আছে, এটুকু বলতে পারি। এর ফলে আসলে যে বিচারের প্রক্রিয়াটি সেটি কি আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গাটি সেখানে কোনো ধরনের আসলে প্রভাব পড়বে কিনা? সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যে যারা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফলোয়ার, দলের মানুষ বা আপনি যারা বাংলাদেশিরা, তাদের যে প্রত্যাশা, আপনি হয়তো বলতে পারেন যে সর্বোচ্চ শাস্তি, সেখান থেকে তাকে কোনো স্কিপ করার জন্য করা হচ্ছে না, এরকম কোনো কথা আপনি বলতে চাচ্ছেন? সেই জায়গায় আর কি এক ধরনের শিথিলতা আসলে দেখা যাচ্ছে কিনা যদি মামলাটি প্রপার ওয়েতে না হয়? হ্যাঁ, দেখুন, তার চেয়েও আইসিটি অ্যাক্টের মামলা আরো দ্রুত এবং আরো কি বলবো ক্লিয়ারলি তাকে সাজা দেওয়ার অপশনগুলো আরো দ্রুত করার অপশন আছে। কারণ উনি যদি 24-এ করে থাকেন, 24-এ যদি জড়িত হয়ে থাকেন, তাহলে 24-এর এটাতে আইসিটিতে আনাটাও ঠিক আছে। তারপর বাকিটা হবে না এটাও কেউ বলেননি, বা ওই শহীদ জিয়ার হত্যা মামলা দেয়া হবে এটাও কেউ বলেননি। তবে উনি যদি জিয়ার খুনি হিসেবে যেহেতু শনাক্ত হয়েছেন, অবশ্যই সেটা হয়তো আসবে আগামীতে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা তো ঠিক আছে ভাই, যেটা বললেন ঠিক আছে, এটার কয়েকটা দিক দেখা যায়। সেটা হচ্ছে যে আপনার ওনাকে যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্র যে হয়েছিল বা পরিকল্পনাকারীদের সাথে উনি জড়িত ছিলেন, এগুলা বিষয়ে যদি সামরিক আইনেও বিচার হয় তাহলে তার মানে বিচার হবে কিসে? এক হচ্ছে তিনি পালিয়ে গিয়েছিলেন, এটাকে বলা হয় ডেজার্শন, মানে ওনাকে একজন ডেজার্টার হিসাবে একটা বিচার হবে। আরেকটা হচ্ছে যে সামরিক, ওইটা হচ্ছে সেনা বিদ্রোহ ছিল, সেনা বিদ্রোহ, এটার কারণে বিচার হবে, যে বিচারটা জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পরে হয়েছে। এখন এই দুটা সামরিক আইনে এটা বিচার হলে দুটাকে মানে কারণে বিচার হবে। আর এটাকে যদি জিয়া হত্যা মামলা, হত্যার জন্য বিচার করতে হয়, হোমিসাইড, তাহলে কিন্তু ভাই এটাকে নিয়ে যেতে হবে আপনার বাইরে, মানে সিভিল মানে সিভিল কোর্টে। এখন আপনি যদি আইসিটি অ্যাক্টে তাকে অন্য যদি তার জড়িত থাকার ব্যাপার থাকে, যেমন কতগুলো বিষয় আসছে যে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল, এরকম মানে কথা নাকি গোয়েন্দা সংস্থারা মানে পুলিশ পেয়েছে, ডিবি পেয়েছে, এটা আমরা পত্রিকায় পড়েছি। এখন এই বিষয়গুলো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো ব্যাখ্যা দেননি, বা এখনো মানে হয়তো প্রয়োজন বোধ করেননি, পরে দিবেন। ওই জন্যই আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ জিনিসগুলো যেহেতু আন্ডার ট্রায়াল এবং ইয়েট টু ডিসাইডেড, সো সেগুলো নিয়ে মন্তব্য করাটা বোধহয় এত দ্রুত, আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে।
সেটি আমি তবে আপনি কি মনে করেন না যে আপনার সরকারের একটা ব্যাখ্যা দেওয়া দরকার, একটা প্রেস রিলিজ দেওয়া দরকার, যেহেতু উনি জেনারেল জিয়াউর রহমান, উনি কিন্তু শুধু জেনারেল ছিলেন না, উনি শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ওনার মৃত্যুর ব্যাপার, ষড়যন্ত্রটার সাথে কারা জড়িত, কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা, বা ব্যক্তিত্ব জড়িত আছে কিনা, বা ভিনদেশি শক্তি জড়িত আছে কিনা, এগুলো জানার অধিকার কিন্তু বাংলাদেশের মানুষের আছে, শুধু বিএনপির যারা সমর্থক তাদের না, সকলের আছে। সুতরাং এটা কি সরকারের একটা উচিত না যে মানুষকে এই বিষয়টা জানানো, যে তাকে যে ধরা হয়েছে কিভাবে, বা তাকে তার কাছ থেকে কতটুকু কি হবে এবং কোন পর্যায় পর্যন্ত সরকার যেতে পারে, এই বিষয়টা মনে হয় খোলাসা করা দরকার, তাই নয় কি? দেখুন, দুটো জিনিস, একটা সরকার আর একটা হচ্ছে দল। আমার মনে হয়নি মাননীয় প্রধানমন্ত্রী দল আর সরকারকে এক করতে চান। তো সেক্ষেত্রে দলের এক ধরনের স্ট্যান্ড থাকতে পারে, আর সরকারের স্ট্যান্ডগুলো সরকার কখন প্রেস রিলিজ দিবেন বা দিবেন না, বা নিজস্ব ধাঁচে চলবেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দিবেন, কোর্টের উপর ছেড়ে দিবেন, সেটা একান্তভাবেই সরকারের ওই পার্টিকুলার বিভাগগুলোরই সিদ্ধান্ত হওয়া উচিত। এখানে প্রেস রিলিজটা আমার মনে হয়েছে যে অনেক সেনসিটিভ কেস, সো আমার মনে হয় সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা আসলে সেই অপেক্ষায় থাকলাম। নিশ্চয়ই আজকে আসলে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। ফজলুল হুদা বাবুল ধন্যবাদ, এবং ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ আবু রশিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।